আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন? আজকে হচ্ছে আমাদের অন্তরীকরণের শেষ লেকচার 9.i এর শেষ ক্লাস। আজকে ক্লাসের মাধ্যমে আমরা অন্তরীকরণের ইতি টানবো। আপনাদের সবাইকে স্বাগতম। আমি এক নিঃশ্বাসে কতগুলো কথা বলে ফেলছি। আচ্ছা, তো কেমন আছেন সবাই? বাসায় পড়াশোনা করেন আপনারা? এবং প্রথমে আছে আমাদের সানজিদা। সানজিদা, আপনি শুধুমাত্র মনে হয় একবার থার্ড হয়েছেন, বাকি সববার ফার্স্ট। ওয়ালাইকুম আসসালাম সানজিদা। তা হচ্ছে মুসাব ইবনে সালাউদ্দিন, ওকে, উনিও চলে আসছে। পলি মজুমদার, ওয়ালাইকুম আসসালাম। সব লেকচার শেষ করে আজকে লাইভে জয়েন করলাম। ওয়াও, আলহামদুলিল্লাহ, এটা কেমন স্পিরিট। তারপর হচ্ছে প্রান্তি, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ভাইয়ের গায়ে জ্বর, লাস্ট 3 দিন ধরে জ্বর ভাইয়ের গায়ে, বাট তারপরও আজকে অন্তরীকরণের শেষ ক্লাস, মানে আমার তর্স হইতেছে না চ্যাপ্টারটা শেষ করার জন্য, এখানে গায়ে জ্বর নিয়েও চলে আসছে। তারপর হচ্ছে অজয় কুমার, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সিয়াম বিনতে সাইফ, ওয়ালাইকুম আসসালাম। সিয়াম, আপনি অনেক দিন পরে জয়েন করছেন, হয়তো কিছুক্ষণ পরে চলে যাবেন, ওকে, যা সালাম দেওয়ার জন্য আসছেন। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস জুই, ওয়ালাইকুম আসসালাম। রাবিব হাসান, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সানজিদা, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, কিন্তু ভাইয়ের গায়ে জ্বর। ঠিক আছে, দেখা যাক আমি কতক্ষণ ক্লাস নিতে পারি। ভাইয়ের কথা জড়িয়ে আসতেছে বারবার। আচ্ছা সঞ্জিদা, বুঝছি। ওই যে আমাদের লাস্ট ক্লাসটা, অন্তরীকরণ লাস্ট ক্লাসে আপনি থার্ড হয়েছিলেন। ইরফান রাফি, ওয়ালাইকুম আসসালাম। ইরফান রাফি, আলহামদুলিল্লাহ, বাট ভাইয়ের গায়ে জ্বর, ভাইয়ের জন্য দোয়া করবেন। তারপর হচ্ছে মোহাম্মদ আরিশ রাহাত, ওয়ালাইকুম আসসালাম। মেলভিস থমাস, ওয়ালাইকুম আসসালাম। মেলভিস থমাস, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভাইয়ের গায়ে জ্বর, বাট আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? তারপর হচ্ছে আদনান সামি শিকদার, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে লামিয়া, ওয়ালাইকুম আসসালাম। রাইসুল ইসলাম রাকিব, যদি আমার উচ্চারণ ভুল না হয়, ওয়ালাইকুম আসসালাম। রাইসুল ভাই একটু অসুস্থ, বাট আলহামদুলিল্লাহ তারপরও ঠিক আছে। কিছুক্ষণ আগে ভাইয়ার দিল ভাঙছে, বাট তারপরও আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। দিল শূন্য কোনা ভাবে। তো হচ্ছে ইস্তিয়াক আহমেদ দেওয়ান, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে আনহাত আফরিন আসমা, ওয়ালাইকুম আসসালাম। নাইম হোসেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে লিমন ভাইয়া আলহামদুলিল্লাহ, বাট ভাইয়া খুব কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। তারপর হচ্ছে লাবণী, জোবাইদা লাবণী, আমার আপুর নাম হচ্ছে জোবাইদা, প্রথম নামের প্রথম অংশটা হচ্ছে জোবাইদা, আপনার সাথে মিলে গেছে। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে আসমা, আলহামদুলিল্লাহ ভাই একটু কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে, বাট আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। ওকে, ইনশাআল্লাহ। তাহলে আমরা আমাদের, ওকে, ফাহিমা চৌধুরী, ওয়ালাইকুম আসসালাম। রাজু, ওয়ালাইকুম আসসালাম। রাজু অনেকদিন পরে জয়েন করছেন। তারপর হচ্ছে ফারজুর রায়হান, ওয়ালাইকুম আসসালাম। সাকিয়া জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। সানজিদা আবেদিন বিথি, ওয়ালাইকুম আসসালাম। অনেক দিন পরে বিথি আপনি আমাদের সাথে আসছেন। তারপর হচ্ছে আসিফ, ওয়ালাইকুম আসসালাম। লিমন, ভাইয়াতে এমসিকিউ ক্লাস নিতে চাই। আমরা যেরকম এমসিকিউ ক্লাস ত্রিকোণমিতির উপরে নিছিলাম, আমাদের ত্রিকোণমিতির উপরে 4টা এমসিকিউ ক্লাস নিছিলাম, ভাই একদম ধরে ধরে অনেকগুলো এমসিকিউ প্র্যাকটিস করিয়ে ত্রিকোণমিতি শেষ করছি। তো এখন আমরা ত্রিকোণমিতি ক্লাস অন্তরীকরণের উপর নিব, ঠিক আছে? ভাই হয়রান হয়ে গেছে, ভাইয়ের গায়ে জ্বর। মোহাম্মদ সাকিব উদ্দিন, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা দেরি না করে ক্লাস শুরু করে দেই, ঠিক আছে? লাইফে রোগ বালাই থাকবে, মন খারাপ হবে, সবকিছু হবে, বাট সবকিছু মেনে নিয়ে আপনাকে সামনে যেতে হবে। মানুষ হয়ে জন্মগ্রহণ করছেন, একটু আফসোস তো থাকবেই। সম্পূর্ণ পূর্ণতা মানুষের জীবনে আসে না, কারণ দুনিয়ার ফিতরত হচ্ছে ক্ষণস্থায়ী, দুনিয়ার ফিতরত হচ্ছে অসম্পূর্ণতা। সম্পূর্ণতা শুধুমাত্র বেহেশতেই পাওয়া যায়, দুনিয়াতে পাওয়া যায় না। সো লাইফে কষ্ট থাকবে, রোগ বালাই থাকবে, কাছের মানুষকে হারাবেন, নিজে কষ্টে থাকবেন, বাট তারপরও সামনে এগিয়ে যেতে হবে। সবসময় নিজেকে বলবেন যে মানুষ হয়ে জন্মগ্রহণ করছি, কিছু আফসোস তো থাকবে, সবকিছু পাবো না, কিছু ছাড়তেই হবে। ওকে, তো ভাইয়া দেরি না করে ভাইয়া ক্লাস শুরু করে দেই।
ওকে, তো আমরা আমাদের ক্লাস শুরু করে দেই বিসমিল্লাহ বলে। One plus 2 sin x plus 3 cos square x। আমাকে এই ফাংশনটা দিয়ে দিছে আর আমাকে বলছে এই ফাংশনের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মান বের করার জন্য, ঠিক আছে। তো ভাইয়া এখানে হেডফোন মাইক্রোফোন তো বুঝছেন ঝামেলা হচ্ছে, এখানে ভাইয়া মাইক্রোফোন ছাড়াই ক্লাস নিচ্ছে। তো ভাইয়া চেষ্টা করবো ভাইয়ার গলার ভয়েস লাউড করার জন্য, লাউডার করার জন্য, যাতে আপনারা স্পষ্ট করে বুঝেন। তো আমাকে এই ফাংশনটা দিয়ে দিছে, আমাকে বলছে এই ফাংশনের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করার জন্য। তো গত ক্লাসের সাথে এই ক্লাসের তফাৎ হচ্ছে, গত ক্লাসে ছিল বীজগাণিতিক ফাংশন লাইক এরকম যে x³ + 2x² + 3x + 4 এই ধরনের বীজগাণিতিক ফাংশন দেয়া ছিল। কিন্তু আজকের ফাংশনটা দেওয়া আছে ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে। তো যদি ত্রিকোণমিতিক ফাংশন দিয়ে দেয় সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি কি টেকনিক মেনে চলবেন আমরা এখন সেটা দেখব, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের প্রথম ধাপ কি ছিল? হ্যাঁ, আমরা টোটাল কয়টা ধাপ মেইনটেইন করব? 5টা ধাপ। প্রথম ধাপ কি ছিল? প্রথম আমরা কি করব? আমাকে যে ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করতে বলছে আমি ওই ফাংশনকে কিছু একটা ধরে নিব। যদি এখানে প্রশ্নে দেয়া থাকতো তাহলে আমি ধরে নিতাম না, যেহেতু প্রশ্নে দেয়া নাই সেহেতু আমি কিছু একটা ধরে নিব। আমি কিছু একটা ধরে নিলাম, ঠিক আছে। ওকে, এবার প্রথম ধাপ কি ছিল? ভাই কষ্ট হচ্ছে, অনেক দম ফেলতে কষ্ট হচ্ছে। তো প্রথম ধাপ ছিল আমরা এটাকে এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx বের করব। তাহলে 1 নংকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আসবে dy dx, y কে অন্তরীকরণ করে আসবে 0। এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, 2 যেমন ছিল তেমন থাকবে। sin x কে অন্তরীকরণ করে আসবে cos x, তারপর এখানে +3 যেমন ছিল তেমন আছে। আর এই যে cos স্কয়ার x কে অন্তরীকরণ করবেন, cos স্কয়ার x কে অন্তরীকরণ করবেন কিভাবে? এই যে cos স্কয়ার x কে আমরা লিখতে পারি cos x হোল স্কয়ার। আর আমরা বলছিলাম পাওয়ার থাকলেই x n এর সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে এটাকে আমরা ধরবো হচ্ছে x আর এটাকে আমরা ধরবো হচ্ছে n, ঠিক আছে। তাহলে আমি যদি এখন x n এর সূত্র অ্যাপ্লাই করি, x n এর সূত্র ছিল n বসবে, তারপরে x বসবে, তারপরে n থেকে 1 বিয়োগ যাবে। এরপরে যাকে আমরা সূত্রের x ধরছি তাকে আবার অন্তরীকরণ করব। তাহলে cos x কে অন্তরীকরণ করে আসবে -sin x। তাহলে আমি টোটাল পাচ্ছি -2 sin x cos x, ঠিক আছে। তার মানে এটাকে অন্তরীকরণ করে আমি পাবো হচ্ছে -2 sin x cos x। ওকে, এবার এখান থেকে যদি আমরা হিসাব করি তাহলে পাচ্ছি 2 cos x - 6 sin x cos x। ওকে, এটাকে আমরা দিলাম হচ্ছে 2 নং, ঠিক আছে। তো ভাই ব্যাপারটা আরেকবার বলে দেই, 1 কে অন্তরীকরণ করে আসবে হচ্ছে 0, এখানে 2 হচ্ছে কনস্ট্যান্ট, 2 যেমন ছিল তেমন থাকবে। sin x কে অন্তরীকরণ করে আসবে cos x, এখানে +3 যেমন ছিল তেমন থাকবে। আর এখানে cos স্কয়ার কে অন্তরীকরণ করব কিভাবে? cos স্কয়ার যে কথা, cos x হোল স্কয়ার একই কথা। আর আমরা বলছিলাম পাওয়ার থাকলেই x এর সূত্র অ্যাপ্লাই হবে। তাহলে এটা হচ্ছে x আর এটা হচ্ছে n। তাহলে আমি যদি x n এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে সূত্র ছিল n বসবে, x বসবে, n থেকে 1 বিয়োগ যাবে। এরপরে যাকে সূত্রের x ধরবেন তাকে আবার অন্তরীকরণ, এবার হিসাব করলে এটা আসে, ঠিক আছে। ওকে, এটা ছিল আমাদের প্রথম ধাপ। এবার হচ্ছে দ্বিতীয় ধাপ।
দ্বিতীয় ধাপ কি ছিল মনে আছে? আমরা বলছিলাম সর্বোচ্চ মান হোক অথবা সর্বনিম্ন মান হোক, উভয়ের বেলায় dy dx এর মান শূন্য হয়। তাহলে আমরা এখন লিখব যে আমরা জানি সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য dy dx এর মান আসবে 0। এবার আমরা dy dx এর জায়গায় dy dx এর মান বসিয়ে দিব 2 cos x - 6 sin x cos x = 0। এবার এখান থেকে যদি হিসাব করি 2 cos x, তাহলে এখানে আসবে হচ্ছে 1 - 3 sin x, ঠিক না? এবার এখানে এই যে 2 কে আমরা এই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে এখানে থাকবে হচ্ছে cos x * 1 - 3 sin x = 0। সাথে সাথে আপনাদের পক্ষ থেকে একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ভাই আপনি এখানে 2 কে এই পাশে পাঠাইছেন, 2 cos x কে কেন পাঠান নাই? এটা কেন? ঠিক আছে, এটার উত্তর দিচ্ছি ভাইয়া। এটার উত্তর হচ্ছে আমরা দ্বিতীয় ধাপে আমরা কি করি, আমাদের লক্ষ্যটা কি? দ্বিতীয় ধাপে আমাদের লক্ষ্য হচ্ছে dy dx এর মানকে শূন্য ধরে কার মান বের করতে হবে? x এর মান বের করতে হবে। গত ক্লাসে আমরা করছিলাম দ্বিতীয় ধাপের লক্ষ্য হচ্ছে dy dx এর মানকে শূন্য ধরে x এর মান বের করব। তাহলে আপনি যদি 2 cos x পুরোটাকে যদি এই পাশে পাঠিয়ে দেন, তাহলে এই পুরোটা শূন্য হয়ে যাবে। তাহলে এটাকে শূন্য ধরে x এর যে মানটা পাওয়ার কথা ওই মানটা আপনি আর পাবেন না, ঠিক আছে? তো যেহেতু আপনার টার্গেট হচ্ছে x এর মান বের করা, তো যে সকল রাশি থেকে x এর মান পাওয়া সম্ভব ওই সকল রাশিকে বাদ দেয়া যাবে না, ওইসব বাদে বাকিদেরকে বাদ দেয়া যাবে। তাহলে 2 থেকে x এর মান পাওয়া সম্ভব না, দ্যাটস আমি 2 কে এই পাশে পাঠিয়ে দিছি। কিন্তু cos x থেকে x এর মান পাওয়া সম্ভব, এই কারণে cos x কে বাদ দেয়া যাবে না, এটাকেও এই পাশে পাঠিয়ে বাদ দেয়া যাবে না। আই হোপ উত্তর পেয়েছেন, ঠিক আছে? ওকে, এবার দেখেন যেহেতু এই একটা অংশ এই দুইটা অংশের গুণফল হচ্ছে 0, আর আমরা জানি একাধিক অংশের গুণফল যদি 0 হয় প্রত্যেকের মান আলাদা আলাদা ভাবে 0, ঠিক আছে? তাহলে আমরা যদি এটাকে 0 ধরি, cos x কে যদি আমরা 0 ধরি, তাহলে এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে এখান থেকে হিসাব করলে x এর মান আসবে হচ্ছে π/2। আর যদি এটাকে হিসাব করি, তাহলে এখান থেকে হিসাব করলে x এর মান আসবে হচ্ছে sin ইনভার্স 1/3, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমাকে প্রশ্ন বলে দিছে যে x এর মান হবে 0 এর সমান বা তার চেয়ে বড় আর π/2 এর সমান বা তার চেয়ে ছোট। তাহলে দেখেন এখানে x এর মান π/2 এর সমান আসছে, আর প্রশ্নেও বলে দিছে যে আমি x এর মান π/2 এর সমান নিতে পারবো, তার মানে এই মানটা কাউন্টেড। ওকে, এখন আপনি যদি ক্যালকুলেটরে মান বের করেন দেখবেন এই যে এটার যে মান আসবে এটার মানটাও এই রেঞ্জের মধ্যে আছে, তাহলে এটাও কাউন্ট করা যাবে। তাহলে x এর মান এটাও কাউন্ট করা লাগবে, এটাও কাউন্ট করা লাগবে। ক্লিয়ার? ওকে, তাহলে এতটুকু শেষ, আমাদের দ্বিতীয় ধাপ শেষ। এবার তৃতীয় ধাপ কি? তৃতীয় ধাপ হচ্ছে dy dx এর মানকে আবার অন্তরীকরণ করে d2y dx2 বের করব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এটাকে অন্তরীকরণ করি, তাহলে dy dx কে অন্তরীকরণ করে আসবে d2y dx2। আর এখানে যদি অন্তরীকরণ করি, এখানে 2 যেমন ছিল তেমন থাকবে, cos x কে অন্তরীকরণ করে আসবে sin x, এখানে -6 হচ্ছে যেমন ছিল তেমন আছে। আর এখানে আমি গুণের সূত্রটা অ্যাপ্লাই করব, এটাকে আমরা ধরবো হচ্ছে u, এটাকে আমরা ধরবো হচ্ছে v।
তাহলে গুণের সূত্র যদি অ্যাপ্লাই করি, ইউ কে রেখে দিব, তারপরে ভি কে অন্তরীকরণ করব, তারপর হচ্ছে প্লাস, এবার ভি কে রেখে দিব আর ইউ কে অন্তরীকরণ করব। এবার এখান থেকে যদি আমরা হিসাব করি, তাহলে এটা আসবে -2 sin x, এখানে হিসাব করে আসবে হচ্ছে cos স্কয়ার x, এখানে হিসাব করে আসবে হচ্ছে sin স্কয়ার x। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, এবার এখানে একটা ভাইয়ের টিপস বলে দিই, সেটা হচ্ছে এখানে এখন cos ও আছে sin ও আছে, তো ত্রিকোণমিতির অঙ্কগুলোর বেলায় ঠিক এই জায়গাতে আপনারা ঝামেলা করে ফেলেন। ঝামেলা বলতে হিসাবটা একটু জটিল করে ফেলেন। তো কি করবেন, x এর মানটা যেটা দিয়ে আসবে সবাইকে ওই রাশিতে কনভার্ট করবেন। তাহলে x এর মানটা যেহেতু sin দিয়ে আসছে, তাহলে এই সবাইকে এখন sin এ কনভার্ট করবেন অলওয়েজ। যদি এটা cos দিয়ে আসতো তাহলে আমি সবাইকে cos এ কনভার্ট করতাম। মোট কথা x এর মান যে ত্রিকোণমিতিক রাশি দিয়ে আসবে ওই ত্রিকোণমিতিক রাশিতেই কনভার্ট করবেন। তাহলে আমি যে cos স্কয়ার x কে ভেঙে লিখতে পারি 1 sin স্কয়ার x, তাহলে টোটাল পাচ্ছি 1 2 sin স্কয়ার x। তো এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা ভাইকে একটু কমেন্টে বলেন, ততক্ষণে ভাইকে একটু রিভিউ করে ফেলি। তাহলে প্রথম কাজ হচ্ছে যে ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান বের করতে বলবে ওই ফাংশনকে আমরা y ধরে নিব। তারপর প্রথম ধাপ হচ্ছে ওটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx বের করব। তাহলে 1 তো কনস্ট্যান্ট, ওটাকে অন্তরীকরণ করে আসবে 0, এখানে 2 যেমন ছিল তেমন আছে, sin x কে অন্তরীকরণ করে আসবে হচ্ছে cos x, এখানে +3 যেমন ছিল তেমন আছে, আর এখানে যে cos স্কয়ার, এটাকে যদি আমি x এর সূত্র অ্যাপ্লাই করি তাহলে এটা আসবে। এখান থেকে হিসাব নিকাশ করার পরে এটা পাবো। ওকে, তারপরে দ্বিতীয় ধাপ কি? দ্বিতীয় ধাপ হচ্ছে dy dx এর মানকে 0 ধরে x এর মান বের করব। তাহলে এই dy dx এর যে মানটা আসছে ওই মানটাকে আমি 0 ধরে হিসাব করলাম, হিসাব করে x এর মান বের করতে। ঠিক আছে, এবার তৃতীয় ধাপ ছিল dy dx কে আবার অন্তরীকরণ করে d স্কয়ার y dx স্কয়ার বের করব। বের করলাম, হিসাব করার পরে এটা আসছে। আর ভাই এখানে একটা টিপস কি দিয়েছি যে x এর মান যে রাশি দিয়ে আসবে সবাইকে ওই রাশিতেই কনভার্ট করব। নিচে দেখা যাচ্ছে না যে এই লাইনটা আমি উপরে লিখতেছি। শেষ, ঠিক আছে? ওকে, তাহলে এটা গেল হচ্ছে তৃতীয় ধাপ, এটা গেল হচ্ছে তৃতীয় ধাপ। এবার চতুর্থ ধাপ কি ছিল? চতুর্থ ধাপ ছিল x এর যে মানগুলো পাবো ওই মানগুলোর সাপেক্ষে d স্কয়ার y dx স্কয়ার এর মান বের করব। মনে আছে? তাহলে চতুর্থ ধাপ। তাহলে চতুর্থ ধাপ তাহলে এখানে যদি আমি এখন x এর মান π/2 বসাই তাহলে আসবে হচ্ছে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখান থেকে পাবো হচ্ছে -2। তারপরে এখানে যদি আমি π/2 বসাই তাহলে পাবো হচ্ছে sin 90 ডিগ্রি। sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, ওইটাকে যদি আমি স্কয়ার করি তাহলে 1ই থাকবে। তাহলে এখান থেকে আমি টোটাল পাচ্ছি 1 - 2। তাহলে এখান থেকে হিসাব করার পরে আমি পাবো হচ্ছে এটা, আর এটা হচ্ছে শূন্যের চেয়ে বড়। আর আমরা বলছিলাম x এর যে মানের সাপেক্ষে d স্কয়ার y dx স্কয়ার এর মান শূন্যের চেয়ে বড় আসবে ওই মানের সাপেক্ষে সর্বনিম্ন মান বিদ্যমান।
তাহলে আমরা লিখবো যে x ইকুয়াল পাই বাই 2 বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান। ঠিক আছে, এবার আপনি x এর মানটা এখানে বসিয়ে দেন, এটা পরে বসাবো আমরা। এবার আমরা x এর এই মানটার সাপেক্ষে হিসাব করে দেখব d স্কয়ার y dx স্কয়ার এর মান শূন্যের চেয়ে বড় আসে নাকি ছোট আসে। এবার এখানে sin ইনভার্স বা থাকবে হচ্ছে 1/3। এখানে sin ইনভার্স বা থাকবে হচ্ছে 1/3, সেটাকে যদি স্কয়ার করি তাহলে পাবো হচ্ছে 1/9। হ্যাঁ, তাহলে দেখেন আমি x এর এই মানের সাপেক্ষে d স্কয়ার y dx স্কয়ার এর মান পাচ্ছি শূন্যের চেয়ে ছোট, আর শূন্যের চেয়ে ছোট পাওয়া মানই হচ্ছে x এর ওই মানের সাপেক্ষে সর্বোচ্চ মান বিদ্যমান। তাহলে লিখলাম যে x ইকুয়াল টু সর্বোচ্চ মান বিদ্যমান। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা ভাইকে একটু বলেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা ভাইকে প্রশ্ন করেন, ভাই আনসার দিয়ে দিই। আমি বাবা নিতাম। আরে এত শেয়ার দিতে হবে না, তোমরা 78টা শেয়ার দাও, হুদাহুদি থাকো না শুধু শুধু। আমি বুঝছেন আপনাদের কাছ থেকে এক্সপেকটেশন একদম কমিয়ে দিছি, সিরিয়াসলি। আমি বুঝছি যে আমি যতই দিই না কেন, একদম যদি আমি কলিজা কেটেও যদি আপনাদেরকে দিয়ে দেই, তারপরও সবাই যে যার মতো করে চলে যাবে। এটা আমি রিসেন্ট বুঝে নিছি, শিক্ষা আর কি। তো দ্যাটস ওয়াই আমি এখন তত বেশি হাহাকার করি না, যা হচ্ছে দেখা যাবে। ঠিক আছে, গ্রুপ বড় হইলে বড় হবে, বড় না হইলেও ছোট নেই। এই যে আজকে জ্বর নিয়ে ক্লাস নিচ্ছি, অধ্যায় শেষ করে দিচ্ছি, শেষ। এক্সপেকটেশন। আচ্ছা, তো দেখেন, কারণ দেখেন আপনি চিন্তা করেন যে গ্রুপ থেকে যে গ্রুপটা আপনাকে এত কিছু দিচ্ছে, ওই গ্রুপটার জন্য আপনি কিছু করবেন, সেটা যদি আমাকে বারবার বলে দেয়া লাগে তাহলে আর করে লাভ কি? ঠিক না? হ্যাঁ, আপনি যদি বারবার বলি এই তোমরা ইনভাইট দাও না কেন, এই তোমরা এটা করো না কেন, এই তোমরা এটা করো না কেন, এটা বলতে নিজের কাছে আমার আত্মসম্মান বোধে লাগে। তো আমার কথা হচ্ছে যে গ্রুপটা আপনার একটা ফ্রেন্ড যদি আপনাকে যদি 10 বার উপকার করে, আপনি ওই ফ্রেন্ড একবারও উপকার করেন না, ডেস্কের উপর আওয়াজ হচ্ছে, একবারও উপকার করেন না, তো যে গ্রুপটা আপনার জন্য এত কিছু দিচ্ছে, ওই গ্রুপটার জন্য আপনি কিছু করবেন, আর সেটা যদি আমাকে বলে দেওয়া লাগে বারবার, তাহলে দরকার আছে বলার নেই, আমি আর বলিও না। যা হবে দেখা যাবে, বড় হলে বড় হবে, না হলে না হবে, দরকার নেই, সিরিয়াস।
ওকে, নাহলে কিন্তু দেখেন আমি ক্যালকুলাস নিয়ে কিন্তু ইজিলি 500 টাকার একটা কোর্স তো চালু করতেই পারতাম। আর আমি যদি ক্যালকুলাস, সরল রেখার ক্যালকুলাস আর যোগজীকরণ নিয়ে যদি 500 টাকার একটা কোর্স শুরু করতাম, একদম কমসে কম কি 100 জনকে এনরোল করতো না? 100 জন, 100 জন যদি এনরোল করে তাও আমার 50,000 টাকা ইনকাম, বুঝেন? আমি এগুলো সব ফ্রিতে পড়াচ্ছি, তাও একদম ধরে ধরে। তো কি দরকার এতবার বলার? যার ইচ্ছা সে করবে কৃতজ্ঞতা বোধ থেকে, যার ইচ্ছা সে করবে না, আমার এত কিছু লাগবে না। ওকে, তো এটা গেল আমাদের চতুর্থ ধাপ। তাহলে আমরা বুঝে গেলাম যে x এর এই মানের সাপেক্ষে সর্বনিম্ন মান বিদ্যমান আর x এর এই মানের সাপেক্ষে সর্বোচ্চ মান বিদ্যমান। এবার আমি x এর মানটা যদি এখানে বসিয়ে দেই, তাহলে আমি সর্বনিম্ন মানটা পেয়ে যাব আর সর্বোচ্চ মানটা পেয়ে যাব, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি বসিয়ে দিই, তাহলে sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখানে যদি আমি 90 ডিগ্রি π/2 যদি বসাই, তাহলে আসবে হচ্ছে cos π/2, তাহলে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে? তাহলে পুরোটা 0 হচ্ছে। তাহলে আপনি এখান থেকে পাচ্ছেন 3। তার মানে এই ফাংশনের সর্বোচ্চ সর্বনিম্ন মান হচ্ছে 3। এবার আপনি x এর এই মানটা এখানে বসাবেন, বসিয়ে সর্বোচ্চ মান বের করবেন। এটা কি আপনারা বুঝছেন? হ্যাঁ, ক্লিয়ার তো সবাই বুঝছেন? তাহলে ভাই এটা মুছে ফেলি। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দেই, ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এখন হিসাব করি, তাহলে কি হবে দেখেন, 1 প্লাস 2, এখানে sin ইনভার্স বাদ থাকবে হচ্ছে 1/3, আর এখানে cos স্কয়ার থিটা। ভাই কি বলছিলাম, x এর মান যেটাই থাকবে সবাইকে ওইটাতে কনভার্ট করবেন। তাহলে cos স্কয়ার থিটা, cos স্কয়ার থিটাকে লেখা যায় sin স্কয়ার 1 মাইনাস sin স্কয়ার থিটা, ঠিক আছে? এবার এখানে sin ইনভার্স বা 1/3 কে যদি আমরা স্কয়ার করি, থাকবে হচ্ছে 1/9। আর এখানে যদি আমরা হিসাব করি, তাহলে পাবো হচ্ছে 8/9। এবার এখান থেকে যেটা হিসাব করে পাবেন ওইটাই হচ্ছে সর্বোচ্চ মান, ঠিক আছে? তো আমাদের অঙ্কটা শেষ। এবার আপনারা আমাকে একটু কমেন্টে বলেন যে ঝটপট বুঝছেন কিনা। ফোর্থ চ্যাপ্টার একটু বুঝাই দিতাম। ফোর্থ স্টেপ, ওকে, ফোর্থ স্টেপ হচ্ছে যে আমরা x এর দুইটা মান পেয়েছিলাম, একটা হচ্ছে π/2 আর একটা হচ্ছে sin ইনভার্স 1/3। তারপরে কি করবেন, x এর মান দুইটাকে d2y dx2 এর মানে বসাবেন, ঠিক আছে? d2y dx2 এর মানটা ছিল কিরকম ছিল, আমি একটু দেখি কিরকম ছিল জানো। হ্যাঁ, এটা ছিল d2y আর dx2, ঠিক আছে? তা আপনারা এখন যেটা করবেন সেটা হচ্ছে x এর যে দুইটা মান পেয়েছেন ওই দুইটা মানের সাপেক্ষে d2y dx2 এর মান বের করবেন। তা আমি যদি এখানে x এর মান যদি π/2 বসাই, তাহলে -2 আর sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1 -6, এখানে হচ্ছে 1 মাইনাস, এখানে যদি আপনি 90 ডিগ্রি বসান, sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, সেটাকে স্কয়ার করে আসবে হচ্ছে 1। তাহলে টোটাল আসতেছে, হ্যাঁ, টোটাল আসতেছে হচ্ছে 1 - 2। এবার এখান থেকে হিসাব করার পরে এটা পাবেন যেটা কিনা শূন্যের চেয়ে বড়।
তাহলে আমরা বলছিলাম x এর যে মানের সাপেক্ষে d2y dx2 এর মান শূন্যের চেয়ে বড় আসবে ওই মানের সাপেক্ষে সর্বনিম্ন মান বিদ্যমান। ওকে, এবার আমরা x এর এই মানটা d2y dx2 এ বসালাম। তাহলে x এর জায়গায় x এর এই মানটাকে বসালাম, আর এখানেও সেম কাজই করবেন আপনি। এখানেও আপনি x এর জায়গায় x এর এই মানটাকে বসাবেন। অত জায়গা দরকার, আমি এখানে মুছে ফেলি। হ্যাঁ, অঙ্কগুলো একটু বড় বড়, কিছু করার নাই আসলে। তাহলে এখানে যদি আপনি বসান -2 sin ইনভার্স 1/3 -6 1 2 sin স্কয়ার, এখানে x এর জায়গায় sin ইনভার্স 1/3। ওকে, তো এখানে যদি আমরা হিসাব করি sin ইনভার্স বাদ থাকবে হচ্ছে 1/3, আর এখানে যদি আমরা হিসাব করি, হ্যাঁ, এই যে 1 2 যেমন ছিল তেমন আছে, sin ইনভার্স বাদ এই যে sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটাকে আমরা কি লিখি sin থিটা হোল স্কয়ার লিখি। তাহলে সেম ভাবে এটাকে কি লেখা যায় sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটাকে লেখা যায় sin থিটা হোল স্কয়ার। তাহলে এখানে sin ইনভার্স বাদ থাকবে হচ্ছে 1/3, সেটাকে স্কয়ার করে আসবে হচ্ছে 1/9। তো এত বিস্তারিত করে দেখানোর দরকার নাই, মুখে মুখে বলা যায় sin ইনভার্স বাদ থাকবে হচ্ছে 1/3, সেটাকে স্কয়ার করে আসবে হচ্ছে 1/9। এবার আপনি এখান থেকে হিসাব করে একটা মান বের করবেন যেটা কিনা শূন্যের চেয়ে ছোট। আর আমরা বলছিলাম x এর যে মানের সাপেক্ষে d2y dx2 এর মান শূন্যের চেয়ে ছোট আসবে ওই মানের সাপেক্ষে সর্বোচ্চ মান বিদ্যমান। এবার আপনি x এর মান দুইটা প্রশ্নে যেটাকে আপনি y ধরে নিয়েছিলেন সেখানে বসাইছেন, হিসাব করার পরে আপনি সর্বনিম্ন মানটা পেয়ে যাবেন আর সর্বোচ্চ মানটা পেয়ে যাবেন। এটা তো ব্যাখ্যা দিলাম, এটা কিভাবে হিসাব হচ্ছে এটা ব্যাখ্যা তো দিলাম। sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটাকে লেখা যায় sin থিটা হোল স্কয়ার। তাহলে sin স্কয়ার থিটাকে লেখা যায় sin থিটা হোল স্কয়ার। তাহলে এখানে sin ইনভার্স বাদ থাকবে হচ্ছে 1/3, সেটাকে স্কয়ার করে আসবে হচ্ছে 1/9। হ্যাঁ, ম্যাথগুলো বড় হলেও ধারাবাহিকতা আছে, বিকজ ভাই আপনাকে ধারাবাহিকতা ধাপগুলো বলে দিছি তো এই কারণে। ওকে, এখন কি দেখা যাচ্ছে না নিচে? আরে আল্লাহ রে, আজকে বুঝছো ভাইয়ার মাথায় হেভি গোলযোগ করতেছে। ওকে, এবার ভাই নেক্সট অঙ্কে চলে যাই। তো এবারের অঙ্কটা আরো বড়, কিছু করার নাই, এবারের অঙ্কটা আরো বড়। তা আপনাকে এই ফাংশনটা দিয়ে দিছে, এই অঙ্কটা কিন্তু বিশাল বড়। তা আপনাকে এই ফাংশনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা অঙ্কটা কিভাবে করব দেখি ফেলি। হ্যাঁ,
যেহেতু আমরা এই ধরনের অঙ্ক বারবার করছি, আমি আর বুঝাচ্ছি না, মানে ধাপগুলো বলবো না, আমি জাস্ট করে যাব, ঠিক আছে? প্রথমে আমরা এটাকে y ধরে নিব, তাহলে প্রথমে আমরা এটাকে y ধরে নিছি, ঠিক আছে? এবার এটাকে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx বের করব। y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আসবে dy dx। x টু দি পাওয়ার 4 কে x n এর সূত্র অ্যাপ্লাই করবেন, x n এর সূত্র অ্যাপ্লাই করে আসবে 4x কিউব। এখানে x কিউব কে অন্তরীকরণ করে আসবে 3x স্কয়ার। এখানে x স্কয়ার কে x n এর সূত্র অ্যাপ্লাই করে আসবে হচ্ছে 2x। এখানে -24 যেমন ছিল তেমন আছে। x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আসবে 1। এখানে 5 হচ্ছে কনস্ট্যান্ট, তার সাথে যেহেতু কেউ নাই তাহলে তাকে অন্তরীকরণ করে আসবে 0, ঠিক আছে? এটাকে x n এর সূত্র অ্যাপ্লাই করে 4x কিউব, এটাকে x n এর সূত্র অ্যাপ্লাই করে 3x স্কয়ার, এটাকে x n এর সূত্র অ্যাপ্লাই করে 2x, x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। এবার এখান থেকে যদি আপনি হিসাব করেন, এখান থেকে হিসাব করার পরে আপনি পাবেন হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, এবার আমাদের দ্বিতীয় ধাপ কি? আমাদের দ্বিতীয় ধাপ হচ্ছে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের জন্য dy dx এর মান আসবে 0। এবার আপনি dy dx এর জায়গায় dy dx এর মানকে বসিয়ে দেন, dy dx এর মানকে বসিয়ে দিলেন। এবার আপনি এখান থেকে 4 কমন নিয়ে ফেলেন যাতে হিসাব ছোট হয়ে যায়। তাহলে আমি সবার কাছ থেকে 4 কে কমন নিয়ে নিলাম। ওকে, এখন দেখবেন এটাকে মিডল ফ্যাক্টর করা যায় না বা অন্য কোনো সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে না। তাহলে আপনি কি করবেন? যেমন আগের অঙ্কগুলোতে মিডল ফ্যাক্টর করা যেত, কমন নেওয়া যেত, কিন্তু এই অঙ্কের বেলায় কমন যায় না, প্লাস মিডল ফ্যাক্টর সূত্র কোনোটাই অ্যাপ্লাই করা যায় না। তখন আপনি কিভাবে হিসাব করে x এর মান বের করবেন? করবেন হচ্ছে এভাবে, আপনি এখন x এর মান ধরে নেবেন -1 +1, তারপর হচ্ছে -2 +2 0, এরকম x এর মান ধরে নেবেন। আপনি দেখবেন যে এখানে x এর মান কোনটা ধরে নিলে হিসাব করার পরে এই বাম পক্ষ ডান পক্ষের সমান আসবে। এটার জন্য কোনো শর্টকাট নাই, আপনাকে এরকম x এর বিভিন্ন মান -1 +1 -2 +2 -3 +3 এভাবে ধরে নেওয়া লাগবে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 4 জনের মধ্যে যে কোনো একজন হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে, বাট সব সময় না। তা আপনি x এর এমন একটা মান ধরে নেবেন যেটা বসিয়ে হিসাব করলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়। যেমন আমি যদি এখানে x এর মান 1 বসাই, তাহলে 1 কে যদি আমি কিউব করি তাহলে 1 পাবো, ঠিক আছে? তারপরে এখানে 1 কে যদি স্কয়ার করি তাহলে 1 পাবো। এখানে যদি 1 বসাই, হিসাব করার পর আসবে হচ্ছে +11, এখানে আসবে হচ্ছে -8। ওকে, তাহলে এবার দেখেন এখানে -1 +1 পাচ্ছি +12, -6 -6 টোটাল হচ্ছে -12। তাহলে +12 -12 শূন্য হয়ে গেল। তাহলে দেখেন বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে গেছে। তার মানে এখানে x এর মান কত বসালে বাম পক্ষ আর ডান পক্ষ সমান পাচ্ছি? 1 বসালে। x এর মান যদি আমি 1 ধরে হিসাব করি তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়। এভাবে আপনি x এর মান বের করবেন, হিসাব করে দেখবেন যে কাকে বসিয়ে হিসাব করলে বাম পক্ষ আর ডান পক্ষ সমান আসে। এতটুকু ক্লিয়ার? ওকে, এবার কি করবেন দেখেন। এবার আপনি এটাকে এই পাশে আনবেন, তাহলে পাচ্ছেন x - 1 = 0। এই যে আপনি x - 1 বেরেন, আপনি এখানে একটা লাইন গ্যাপ রাখবেন আর এখানে আপনি x - 1 লিখবেন। এবার দেখেন এখানে আছে হচ্ছে x কিউব। তা আপনি চিন্তা করেন এখানে কত বসিয়ে গুণ করলে x কিউব আসবে? x স্কয়ার বসিয়ে গুণ করলে, তাহলে গুণ করার পর আসবে হচ্ছে x কিউব আর এখানে আসবে হচ্ছে -x স্কয়ার। এবার আপনি চিন্তা করবেন যে এখানে x স্কয়ার ছিল
মাইনাসের 6টা আর এখানে x স্কয়ার ছিল মাইনাসের 1টা, তাহলে মাইনাসের আরো কয়টা লাগবে? আরো 5টা লাগবে। তাহলে আমি যদি এখানে -5x দিয়ে গুণ করি তাহলে পাবো হচ্ছে -5x স্কয়ার, তাহলে টোটাল পাচ্ছি -6x স্কয়ার। এবার এখানে যদি হিসাব করি পাবো হচ্ছে +5x, কিন্তু এখানে প্লাস x কয়টা আছে? 11টা, কিন্তু এখানে আসছে কত? প্লাস এর x আসছে কয়টা? 5টা। তাহলে আপনি আবার x 1 এর সাথে গুণ করবেন, তাহলে ছিল 11টা আসছে 5টা, আরো কয়টা লাগবে? 6টা। তাহলে আপনি এখানে +6 দিয়ে গুণ করেন তাহলে আপনি পাচ্ছেন +6x - 6 0। ব্যাপারটা বুঝছেন? তাহলে এখানে যে আসবে তাকে এখানে বসাবেন, তারপর আপনি প্রথমটাকে টার্গেট করবেন। এখানে আসছে হচ্ছে x3, তা আপনি চিন্তা করবেন যে এটাকে কত দিয়ে গুণ করলে x3 আসবে। তো এটাকে যদি আমি x2 দিয়ে গুণ করি তাহলে x3 আসবে, আর এখানে আসবে হচ্ছে -x2। এখন এখানে মাইনাসের x2 ছিল 6টা, আপনার এখানে মাইনাসের x2 আসছে 1টা, তাহলে আরো কয়টা লাগবে? মাইনাসের 5টা লাগবে। তাহলে আপনি আবার x - 1 গুণ লিখবেন আর চিন্তা করবেন কত দিয়ে গুণ করলে আপনি -5x2 পাবেন, যাতে হিসাব করলে পুরোটা মিলে -6x2 আসে। এভাবে হিসাব করবেন, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত একদম সবাই না চলে আসে। ওকে, এবার দেখেন এখানে x - 1 x - 1 x - 1 কে কমন নিয়ে নিলাম, তাহলে এখানে থাকবে x2, এখানে থাকবে -5x আর এখানে থাকবে হচ্ছে +6। তাহলে এখানে আমরা x এর মান পেয়ে গেলাম হচ্ছে 3টা। তো এতটুকু পর্যন্ত বুঝছেন কিনা ভাইকে একটু বলবেন, কারণ ভাইয়ার মোছা লাগবে, জায়গা লাগবে। তো একটু বুঝছেন কিনা ভাইকে একটু বলে ফেলেন। ভাই ততক্ষণ একটু পানি খেয়ে নি। ওকে, তাহলে আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট। এবার তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ কি ছিল? তৃতীয় ধাপ ছিল আমরা dy dx কে আবার অন্তরীকরণ করব। তাহলে dy dx কে অন্তরীকরণ করে আসবে d2y dx2। এখানে x3 কে অন্তরীকরণ করে আসবে হচ্ছে 3x2। এখানে x2 কে অন্তরীকরণ করে আসবে 2x, আর এখানে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আসবে 1, আর এটাকে অন্তরীকরণ করে আসবে 0। তাহলে এটা আসে, ঠিক আছে? তাহলে প্রথম ধাপ কমপ্লিট, দ্বিতীয় ধাপ কমপ্লিট, তৃতীয় ধাপ কমপ্লিট। এবার 4 নাম্বার ধাপ হচ্ছে x এর মানগুলোর সাপেক্ষে d2y dx2 এর মান বের করব। তা আমি যদি এখানে 1 বসাই পাবো হচ্ছে 12 -48, এখানে +44। তাহলে এটা শূন্যের চেয়ে বড়। তাহলে যেহেতু x এর এই মানের সাপেক্ষে d2y dx2 এর মান শূন্যের চেয়ে বড় আসছে, তার মানে x এর এই মানের সাপেক্ষে সর্বনিম্ন মান বিদ্যমান। ঠিক আছে? এই বাংলা কথাটা আপনারা লিখবেন।
এবার আমি x এর মান 2 এর সাপেক্ষে হিসাব করি, তাহলে x এর মান যদি আমি 2 বসিয়ে হিসাব করি, এখানে 2 বসাই তাহলে আসবে হচ্ছে 48, এখানে 2 বসালে আসবে হচ্ছে -96, এখানে আসবে হচ্ছে +44, ঠিক আছে? তো এটা শূন্যের চেয়ে ছোট আসছে, তার মানে x এর এই মানের সাপেক্ষে d2y dx2 এর মান শূন্যের চেয়ে ছোট, তাহলে শূন্যের চেয়ে ছোট হওয়া মানে সর্বোচ্চ মান বিদ্যমান, ঠিক আছে? ওকে, এবার আমি x এর মান 3 বসিয়ে হিসাব করব। x এর মান যদি আমি 3 বসিয়ে হিসাব করি, তাহলে এখানে পাবো হচ্ছে 9 9 12 হচ্ছে 108, এখানে যদি 3 বসিয়ে হিসাব করি, 3 8 24 4 হাতে আছে 2 144, এটা আসবে হচ্ছে +44। ওকে, তাহলে এখানে যেটা হিসাব করে পাচ্ছি 100, এটা শূন্যের চেয়ে বড় আসতেছে, তাহলে x এর এই মানের সাপেক্ষে d2y dx2 এর মান শূন্যের চেয়ে বড় আসছে, তার মানে সর্বনিম্ন মান বিদ্যমান, ঠিক আছে? তাহলে x এর এই মানের সাপেক্ষে সর্বনিম্ন মান বিদ্যমান, এই মানের সাপেক্ষে সর্বোচ্চ মান বিদ্যমান, আর এই মানের সাপেক্ষে সর্বনিম্ন মান বিদ্যমান, এটা আর এটার সাপেক্ষে সর্বনিম্ন আর এটার সাপেক্ষে সর্বোচ্চ বিদ্যমান, ঠিক আছে? ওকে, ফাইন। এবার বাংলা কথাটা আপনারা লিখবেন, আমি লিখি না আর কি। এবার আমি x এর মানটা এখানে বসাই, বসিয়ে y এর মানটা বের করি, সেটাই হবে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন মান। তাহলে এখানে পাবো হচ্ছে 1, ভাই এখানে একটু ভুল হয়েছে, ব্যাখ্যার বোর্ডে নেই, এখানে একটু ভুল হয়েছে। ওকে, -4, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এতটুকু হচ্ছে অঙ্ক। তাহলে দেখেন x এর এই মানের সাপেক্ষে সর্বনিম্ন মান ছিল, তাহলে আমি সর্বনিম্ন মান পাচ্ছি -4, সর্বনিম্ন মান পাচ্ছি -4।
x এর এই মানের সাপেক্ষে সর্বনিম্ন মান ছিল, তাহলে সর্বনিম্ন মান পাচ্ছি -4। তাহলে দেখেন এখানে সর্বনিম্ন মান কিন্তু দুইটাই সেম, -4 -4, আর সর্বোচ্চ মান পাচ্ছি -1। তাহলে আমি যখন উত্তর লিখব তখন লিখব হচ্ছে সর্বনিম্ন মান -4 আর সর্বোচ্চ মান -3। আই হোপ এতটুকু নিয়ে কোনো প্রশ্ন নাই। এবার যেটা সমস্যা হবে সেটা হচ্ছে এরকম, ধরেন x এর এই মানের সাপেক্ষে সর্বনিম্ন মান আসছে -4 আর এই মানের সাপেক্ষে সর্বনিম্ন মান আসছে -5। তখন আপনি আনসারে কোনটা লিখবেন? আনসারে লিখবেন এই দুইটা সর্বনিম্ন মানের মধ্যে কোন মানটা ছোট, এই মানটা হচ্ছে ছোট, -5 -4 এর চেয়ে ছোট। তখন আপনি আনসারে লিখবেন সর্বোচ্চ মান -3 আর সর্বনিম্ন মান হচ্ছে -5। অর্থাৎ ভাইয়া যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যদি একাধিক সর্বনিম্ন মান আসে তাহলে যে মানটা ছোট ওটাকেই আনসারে লিখবেন সর্বনিম্ন মান হিসেবে। সেম ভাবে যদি একাধিক সর্বোচ্চ মান আসে তাহলে যে মানটা বড় ওটাকে আপনি আনসারে সর্বোচ্চ মান হিসেবে লিখবেন। গট মাই পয়েন্ট? মূলত এই জিনিসটা বোঝানোর জন্য ভাইয়া পুরো অঙ্কটা করছে। এবার অঙ্কটা বুঝছেন কিনা ভাইকে ঝটপট বলে ফেলেন, ভাইয়া আরেকটা অঙ্ক করব। यस -5 লিখবো, সঞ্জিতা ঠিক বলছেন। ওকে, তাহলে ভাই লাস্ট অঙ্ক করে ফেলি। ওকে, তো দেখেন আমাকে এই ফাংশনটা দিয়ে দিছে, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো এই অঙ্কটা করার মাধ্যমে আমাদের অধ্যায় শেষ হবে। তো আমাকে এই ফাংশনটা দিয়ে দিছে, বলছে দেখাও যে এই ফাংশনের সর্বোচ্চ মান 12, ঠিক আছে? তো আমাদের প্রথম কাজ ছিল যদি কোনো কিছু দেয়া না থাকে তাহলে আমরা ধরে নিব। ধরে নিলাম। এবার আমরা এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx, ex কে অন্তরীকরণ করে আসবে ex, এখানে +9 যেমন ছিল তেমন থাকবে, আর e টু দি পাওয়ার -x কে অন্তরীকরণ করে আসবে -e টু দি পাওয়ার -x। এটা কি বুঝাইতে হবে? যেহেতু আমরা এতগুলো চ্যাপ্টার করে আসছি, এটা কি ধরবো, এটাকে x ধরবো, যাকে x ধরছি তাকে আবার অন্তরীকরণ করব, এতদিনে এইসব বিষয়ে পাকা হয়ে যাওয়ার কথা। এবার এখান থেকে হিসাব করে পাবো হচ্ছে এটা, ঠিক আছে? ওকে, তাহলে প্রথম ধাপ কমপ্লিট। এবার দ্বিতীয় ধাপ হচ্ছে আমরা জানি সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের জন্য dy dx এর মান আসবে 0। এবার dy dx এর জায়গায় dy dx এর মানকে বসিয়ে দেন। ঠিক আছে? এখন আমার টার্গেট হচ্ছে x এর মান বের করা। তো যাদের সাথে x আছে তাদেরকে এক পাশে আনবো, এবার ভিত্তি যদি সেম হয় আর ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়।
এটা। এখন দেখেন আমার দরকার হচ্ছে শুধু x এর মান, আমার e কে দরকার নাই, তাই e কে বাদ দেয়া লাগবে। তো ভাই আগেও বলছিলাম ln কে বাদ দেওয়ার জন্য e আনতে হয় আর e কে বাদ দেওয়ার জন্য ln আনতে হয়। তাই দুই পাশে ln আনছি। এবার ln এর বেলায় যেটা পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, ln e এর মান হচ্ছে 1 আর এখানে পাওয়ারটা সামনে চলে আসছে। এবার দুই পাশ থেকে যদি আমি 2 বাদ দিয়ে দেই তাহলে x এর মান আসবে ln 3/2। এতটুকু বুঝছেন কিনা ভাইকে একটু কমেন্টে জানাবেন। এতটুকু বুঝছেন কিনা ভাইকে একটু কমেন্টে জানাবেন। ওকে, সবাই বুঝছেন বলতেছেন? তাহলে x এর মান পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে, এবার আমাদের দ্বিতীয় ধাপ dy dx কে আবার অন্তরীকরণ করে d স্কয়ার y dx স্কয়ার বের করব। তো আমরা যদি এটাকে অন্তরীকরণ করি তাহলে এটা আসবে, ঠিক আছে? 4 যেমন ছিল তেমন আছে, ex কে অন্তরীকরণ করে ex, -9 যেমন ছিল তেমন আছে আর এটাকে অন্তরীকরণ করে আসবে -e⁻⁻x, এটা আসছে, ঠিক আছে? ওকে, এবার তাহলে প্রথম ধাপ গেল, দ্বিতীয় ধাপ গেল আর এটা হচ্ছে তৃতীয় ধাপ। চতুর্থ ধাপ ছিল x এর মানের সাপেক্ষে d স্কয়ার y dx স্কয়ারের মান বের করব। তাহলে আমরা মান বের করি। এটা আসবে, ঠিক আছে? এবার ভাইয়া বারবার আগেও বলছিলাম যে e ln x এর মান আসে হচ্ছে x, তাহলে এই সূত্র অনুসারে e ln x এর মান আসবে x, e ln x এর মান আসবে x। এখন আপনাদের ভুল হয় এখানে, আপনারা এই সূত্রটা তার বেলায়ও অ্যাপ্লাই করে দেন। তার বেলায় অ্যাপ্লাই হবে না, কারণ সূত্র হচ্ছে e ln x। সূত্র কি ভাই এটা বলছি যে e ln x এর মান x? এটা তো বলি নাই। যখন e ln x এই ফরম্যাটে থাকবে তখন আপনি x লিখবেন, কিন্তু এটাকে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তাহলে এটাকে আপনি কিভাবে লিখবেন? এটাকে লিখবেন হচ্ছে এভাবে, যখন e ইনভার্স x থাকে সেটাকে আমরা লিখি হচ্ছে 1/e⁻x। তাহলে সেম ভাবে e ইনভার্স এটা x, তাহলে e ইনভার্স x কে লেখা যাবে 1/e⁻x। এবার e ln x এর মান আসবে x, এখান থেকে হিসাব করে পাচ্ছেন 12, 12 হচ্ছে শূন্যের চেয়ে বড়, তার মানে x এর এই মানের সাপেক্ষে d স্কয়ার বাই dx স্কয়ারের মান আসতেছে শূন্যের চেয়ে বড়, তার মানে x এর এই বিন্দুতে সর্বনিম্ন মান বিদ্যমান, ঠিক আছে? এবার আপনি x এর এই মানটা এখানে বসিয়ে সর্বনিম্ন মান মানে y এর মানটা বের করে ফেলেন, তাহলে অঙ্কটা শেষ।
দেখেন তো এই লাইনটা আর এই লাইনটা হুবহু সেম কিনা, সেম। তাহলে এই লাইনগুলো আপনি আবার এখানে করবেন, হ্যাঁ, করার পরে মান কত আসবে? মান আসবে হচ্ছে 12। তার মানে আমি এই ফাংশনের সর্বনিম্ন মান পাচ্ছি 12। ভাইকে প্রশ্ন ভুল তুলছি মনে হয়, ভাই প্রশ্নটা একটু চেক করি, মেবি প্রশ্ন ভুল তুলছি, সমস্যা নেই। হ্যাঁ ভাইয়া প্রশ্ন ভুল তুলছি, এটা হবে সর্বনিম্ন। ওকে, তাহলে আমরা সর্বনিম্ন মান পাচ্ছি 12, যেটা প্রশ্নে প্রমাণ করতে বলছে। আমাদের অঙ্ক শেষ। তো এই অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থাকলে ভাইকে প্রশ্ন করে নেন। আমাকে আপনারা কমেন্ট করছেন না, কমেন্ট আসতেছে না, বুঝতেছি না। আসছে আমাকে প্রান্তিশাল বলছে হচ্ছে বুঝছেন, বাকিরা কি বুঝছেন? ওকে, তো এই অধ্যায় থেকে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ভাই, সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন গাণিতিক সমস্যা সমাধান করে দিছি। বাকিগুলো হচ্ছে হোমওয়ার্ক, আপনারা হোমওয়ার্ক করবেন। যদি হোমওয়ার্ক করতে গিয়ে সমস্যার সম্মুখীন হন, তাহলে ভাইয়াকে মেসেঞ্জারে টেক্সট করতে পারেন বা গ্রুপে পোস্ট করতে পারেন, আপনার ইচ্ছা। তবে আমাদের অন্তরীকরণ নিয়ে প্রায় সবগুলো টপিকে আমি কভার করছি। যে টপিকগুলো আমি কভার করি নাই সেগুলো হচ্ছে লিমিট থেকে বিচ্ছিন্ন ফাংশন, অবিচ্ছিন্ন ফাংশন নিয়ে কিছু অঙ্ক আছে, ওই অঙ্কগুলো আমি কভার করি নাই। তারপরে 9.f থেকে ম্যাকলরিনের উপপাদ্য, এই টপিকটা ভাইয়া কভার করি নাই। তারপরে এই 9.i থেকে কোন কোন ব্যবধিতে হ্রাস পায় আর কোন কোন ব্যবধিতে একটা ফাংশন বৃদ্ধি পায় ওইটা নির্ণয় করা নিয়ে কিছু অঙ্ক ছিল। তো এই তিনটা টপিক মানে পুরো অধ্যায় থেকে আমি শুধু এই তিনটা টপিক টাচ করি নাই, বাকি পুরো অধ্যায় আমি কভার করে ফেলছি। এই তিনটা অধ্যায় আমি টাচ করি নাই বিকজ এই তিনটা অধ্যায় থেকে তেমন প্রশ্ন এখন আসে না, দ্যাটস ওয়াই। ঠিক আছে, তো তারপরও আপনারা যদি আগ্রহী হন তাহলে আপনারা করবেন। যদি প্রবলেম ফেস করেন ভাইকে বলবেন, ভাই আনসার দিয়ে দিব। বাট বাকি সমস্ত টপিক ভাই কভার করে ফেলছি এবং আমাদের পরের ক্লাস থেকে যৌগীকরণ করানো শুরু করব। তো এরই সাথে ভাইয়া একটা আপডেট দিয়ে দিই আপনাদেরকে, অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। সেটা হচ্ছে এতদিন পর্যন্ত সপ্তাহে 7 দিনই ভাইয়া ক্লাস নিতাম। ঠিক আছে, সপ্তাহে 5 দিন নিতাম হচ্ছে সিকিউ আর 2 দিন নিতাম হচ্ছে এমসিকিউ। কষ্ট হইতো অনেক, তারপরে ভাইয়া ক্লাস নিতাম। কিন্তু আপনারা জানেন যে ভাইয়া বিজয় ব্যাচ একটা সেকেন্ড পেপারের উপর একটা কোর্স লঞ্চ করছে এবং ওই কোর্স শুরু হবে হচ্ছে এই মাসের মানে সেপ্টেম্বরের 1 তারিখ থেকে। তো ওই ব্যাচ হচ্ছে আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট, একটা কি বলা যায়, একটা স্বপ্নের ব্যাচ, ড্রিম ব্যাচ। কারণ এই গ্রুপ থেকে প্রথম আমি কোন অনলাইন পেইড ব্যাচ শুরু করছি এবং সেটাও মাত্র 850 টাকায়। ঠিক আছে, 300 জন থাকবে আসন সংখ্যা। তো ওই ব্যাচ হচ্ছে আমার জন্য খুব ইম্পর্টেন্ট একটা ব্যাচ। তো ওটাকে আমি এখন গুরুত্ব দেওয়া লাগবে বিকজ ওরা আমাকে পেমেন্ট দিচ্ছে, সো আমি তাদের কাছে এখন জবাবদিহি করতে বাধ্য, রাইট? ওকে, আর ফ্রি ক্লাস নিলে আমি তো গ্রুপে ফ্রি ক্লাস নিচ্ছি, আপনাদের পক্ষ থেকে তত বেশি আমি যা পাই না। তারপরও 30-35 জন যা আসে আমি তাতেই আলহামদুলিল্লাহ ভালো। তো মোট কথা হচ্ছে যেহেতু 1 তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হচ্ছে, তা আমি এখন ওইটাকেও গুরুত্ব দেওয়া লাগবে। পাশাপাশি এই গ্রুপে ফার্স্ট পেপারের উপরে ফ্রি ক্লাস নিতে থাকবো। তবে ক্লাস সংখ্যা এখন কমে যাবে, আগের মতো আমি সপ্তাহে 7 দিনই ফার্স্ট পেপার এখানে পড়াবো না, বুঝছেন? ক্লাস সংখ্যা কমে যাবে, বাট এমসিকিউ ক্লাস নেওয়া হবে।
প্লাস ওই সেকেন্ড পেপারের যেটা ওটাকেও আমি পাশাপাশি গুরুত্ব দেওয়া লাগবে। আই হোপ বুঝতে পারছেন, ঠিক আছে? যেহেতু ওরা আমাকে পেমেন্ট দিচ্ছে আর ওটা হচ্ছে আমার ড্রিম ব্যাচ, আমার খুব ইচ্ছা যে ওখানে আমি 300 জনকে পড়াবো, 300 জনের 300 জনকেই আমি A+ আনবো। তো এটা একটা হিউজ একটা স্বপ্ন। তো এই স্বপ্নটা পূরণ করার জন্য আমাকে অনেক খাটতে হবে, পরিশ্রম করা লাগবে, ঠিক আছে? তো দ্যাটস ওয়াই এখন ওই ব্যাচকে আমি খুব গুরুত্ব দিব। পাশাপাশি ক্লাস সংখ্যা আগের মতো সপ্তাহে 7 দিন থাকবে না, একটু কমে যাবে। কমে সপ্তাহে আমি 3 দিন 4 দিন ফার্স্ট পেপারের উপরে এই গ্রুপে ক্লাস নেব। আই হোপ বুঝতে পারছেন, ঠিক আছে? আমি তো অনেক দিতে চাইছি, আপনারা নিতে পারতেছেন না, দ্যাটস ওয়াই। ওকে, তো আমাদের অন্তরীকরণ শেষ, আমরা এরপরে যাব হচ্ছে যোগজীকরণে। তো অন্তরীকরণ আমি যেভাবে ধরে ধরে প্রত্যেকটা টপিক শেষ করছি, সেম ভাবে আমরা যোগজীকরণও শেষ করব। আর যারা যারা সেকেন্ড পেপারের কোর্সে এখনো এনরোল করেন নাই, এনরোল করে ফেলেন, করলে আপনাদেরই লাভ হবে। ট্রাস্ট মি, 300 জন ফিল আপ হয়ে গেলে ভাইয়া আর নিব না, ভাইয়া নতুন ব্যাচ লঞ্চ করব, আর সেটার পেমেন্ট ভাইয়ার 850 টাকা নিব না। কারণ এই ব্যাচ হচ্ছে আমার খুব স্বপ্নের একটা ব্যাচ, দ্যাটস ওয়াই এটার পেমেন্টও কম রাখছি আমি, কিন্তু পরবর্তী ব্যাচগুলোতে পেমেন্ট বেড়ে যাবে। কারণ আমি যে ম্যাটেরিয়ালগুলো দিব, যে পরিশ্রম আমি দিব, ওটা 850 টাকার চেয়ে অনেক বেশি ডিজার্ভ করে। বাট আমি আপনাদেরকে ওয়াদা করে ফেলছিলাম আগেই যে আমি 1000 টাকার বেশি কোর্স পেমেন্ট রাখবো না, দ্যাটস ওয়াই। ওকে, তো অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই একটু অসুস্থ। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, ভালো বাসায় থাকবেন, ভালো মানুষের সাথে থাকবেন।